সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। 13 অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এবারের প্রতিপাদ্য ছিল সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ। আমাদের উপকূলীয় জেলার সাতক্ষীরায় নদী ভাঙন, ঘূর্ণিঝড়, জলাবদ্ধতা, লবণাক্ততা ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় প্রায় প্রতি বছরই। এই বাস্তবতায় আমরা কিভাবে দুর্যোগ মোকাবেলা করতে পারি, কেমন প্রস্তুতি প্রয়োজন, আর কিভাবে সবাই মিলে সচেতনতা গড়ে তুলতে পারি, এসব বিষয় নিয়ে আজকের বিশেষ টকশো দুর্যোগ সচেতনতা ও প্রস্তুতি। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2025 উপলক্ষে ফোন ইন লাইভ টকশো অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ব্র্যাক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির সৌজন্যে। আমাদের সঙ্গে রয়েছেন দুইজন অতিথি। আছেন মাহমুদুন নবী খান, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, নলতা আউসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ। আরও আছেন জাকিয়া সুলতানা, নারী সিপিপি স্বেচ্ছাসেবক, কালীগঞ্জ উপজেলা। রেডিও নলতার স্টুডিওতে আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন? আমিও ভালো আছি স্যার। আরও ভালো লাগছে আপনাদেরকে স্টুডিওতে পেয়ে। দর্শক শ্রোতা, আপনারা চাইলে আমাদের লাইভ টক শো অনুষ্ঠানের সরাসরি ফোন কলের মাধ্যমে যুক্ত হতে পারেন। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। যদি কোনো মতামত জানানো থাকে সেটাও আমাদেরকে জানাতে পারেন 01743108992 এই নাম্বারটিতে। এছাড়া এই অনুষ্ঠানটি রেডিও নলতার অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি দেখতে ভিজিট করুন www.facebook.com/radionolta। এবং এখানে গিয়ে আপনি যদি কোনো প্রশ্ন করতে চান বা কোনো মতামত জানাতে চান অবশ্যই এখানে জানাতে পারছেন। তো আমি প্রথমেই মাহমুদুন নবী স্যার আপনার কাছেই আসলে জানতে চাই যে আমাদের সাতক্ষীরা জেলার ভৌগোলিক অবস্থানটা আসলে কেমন এবং এখানকার প্রধান দুর্যোগগুলো কি কি বলে আপনি মনে করেন? জি ধন্যবাদ আপনাকে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা সাতক্ষীরা জেলাটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একেবারে কর্নারের একটি জেলা। দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের উপকূলবর্তী একটি জেলা সাতক্ষীরা। এই ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর এবং তার উপকূলেই রয়েছে সুন্দরবন। আমরা সুন্দরবন পরিবেষ্টিত উপকূলীয় একটি জেলা হিসেবে আমাদের ভৌগোলিক অবস্থান। এই ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদেরকে প্রতি বছর বিভিন্ন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বর্তমান যে সমস্ত দুর্যোগগুলো হচ্ছে, যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, এরকম যে প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে সেগুলোর প্রায় আমরা সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে। তো সচরাচর আমাদেরকে এখানে যে দুর্যোগগুলো হয় সেগুলো সাধারণত ঘূর্ণিঝড়টা আমাদের এখানে বেশি হয় এবং আমাদের আশপাশের যে নদীগুলো আছে সেই নদীগুলোতে অনেক সময় জোয়ারের পানি বা প্রচণ্ড যে আমাদের মরাকটালের সময় যে জোয়ারের পানির বৃদ্ধি পায় সেটার কারণে আমাদের বন্যা হয় এবং জলোচ্ছ্বাসের প্রবণতাও আমাদের এখানে কিছু কিছু আছে। এই দুর্যোগগুলো এবং আরেকটি দুর্যোগ আমাদের এখানে দেখা যায় সেটা হচ্ছে হাই স্যালাইনিটি, অর্থাৎ তীব্র লবণাক্ততা বেড়ে যাওয়া। এই সাধারণত এই লবণাক্ততা বৃদ্ধির কারণটা আমাদেরকে বেশ আমাদের সোশিও ইকোনমিক্সের উপর বা আমাদের অর্থনীতির ওপর এটা একটা মারাত্মক প্রভাব ফেলছে। আর ঘূর্ণিঝড় তো আমরা জানি যে প্রতি প্রায় 9 সপ্তাহ পর একটি করে ঘূর্ণিঝড়ের মোকাবেলা আমাদেরকে করতে হচ্ছে। অতীতে এমনটি ছিল না, ইদানিং আমাদের এই ঘূর্ণিঝড়ের মাত্রাটি বেশ মারাত্মকভাবে। স্যার আমি আপনার কাছে এখানে একটু প্রশ্নটা করতে চাইছি যে এই যে বলছেন যে হঠাৎ আসলে ঘূর্ণিঝড়ের মাত্রাটা আসলে বেশি হচ্ছে, তো এটার মূল কারণটা কি স্যার? এটার মূল কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। সাধারণত আমরা জলবায়ু পরিবর্তনের যে আমরা বিশ্বব্যাপী একটা প্রভাব দেখছি সেই প্রভাবেরই আমরা সরাসরি সেটার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছি, কারণ আমরা উপকূলীয় অঞ্চলে বসবাস করি এবং আমাদের বাংলাদেশের সমতল ভূমির আমরা একেবারে দক্ষিণে, আমাদের সমুদ্র সমতল থেকে আমাদের যে উচ্চতা সেটা খুবই সামান্য। আমাদের প্রায় 1 মিটারের মতো আমরা সমুদ্র সমতল থেকে আমরা এখানে সাতক্ষীরা জেলা অবস্থান করছে। তো সমুদ্রের পানির যে উচ্চতা সেটা যখনই বেড়ে যায় তখন স্বাভাবিক অবস্থায় আমাদের দক্ষিণ অঞ্চলের অনেক ইউনিয়ন বলেন, অনেক গ্রাম বলেন, এগুলো প্লাবিত হচ্ছে
যেমন আমরা অতি সম্প্রতি যে ঘূর্ণিঝড়গুলো দেখেছি, তার ফলে আমরা দেখেছি যে গাবুরা ইউনিয়ন, আমাদের শ্যামনগরের গাবুরা ইউনিয়ন, পদ্মপুকুর ইউনিয়ন বা বুড়িগোয়ালিনী, এরকম যে জায়গাগুলো আছে সেগুলো অলরেডি বাঁধ, সমুদ্র উপকূলের যে আমাদের নদীর বাঁধগুলো ছিল সেগুলো অলরেডি ডিস্ট্রয় হয়ে গিয়েছে এবং সেখানে পানি ঢুকে লোকালয়ের মধ্যে আর সমুদ্রের মধ্যে এখন কোনো তফাৎ দেখা যাচ্ছে না। তাছাড়াও আমাদের এই যে প্রবণতাটা বৃদ্ধি পেয়েছে, ঘূর্ণিঝড়ের প্রবণতাটা বৃদ্ধি পেয়েছে, এটার কারণ হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের গ্লোবাল ওয়ার্মিং, যেটা আমরা সবাই পরিচিত, এটার কারণেই সাধারণত আমাদের ঘূর্ণিঝড়ের মাত্রা বলেন বা লবণাক্ততার মাত্রা বেশি বলেন বা আমাদেরকে জলোচ্ছ্বাস বলেন, নদী ভাঙন বলেন, এই প্রবণতাগুলো আমাদেরকে ইদানিং বেশ একটু ঘন ঘন আমাদেরকে সম্মুখীন হতে হচ্ছে। ধন্যবাদ স্যার আপনাকে। আসলে আপনি যেমনটা বললেন, আসলে আপনার 2009 সালের যে আইলা, সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইয়াস, আমপান, এর সবচেয়ে বড় প্রমাণ স্যার। আসলে এই দুর্যোগগুলো শুধু আপনাদের ঘর বাড়ি নয়, মানুষের জীবনধারাও তো স্যার পাল্টিয়ে দিয়েছে। অবশ্যই মানুষের অনেক মানুষকে বেশ সম্পদশালী তাদের হয়তো মানে এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের এই অঞ্চলগুলোতে বা উপকূলীয় অঞ্চলগুলোতে তাদের হয়তো একসময় অনেক জমি জায়গা ছিল, অনেক গোয়াল ভরা গরু ছিল, তাদের ফসলের মাঠ ছিল, তাদের হয়তো অনেকের পাকা বাড়ি ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে, এই নদী ভাঙনের কারণে বলেন বা ঘূর্ণিঝড়ের কারণে বলেন, তারা এখন সহায় সম্বল হারিয়ে প্রায় মানে ক্লাইমেট রেফিউজি বলা হয় এদেরকে, জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হয়ে তারা এখন উদ্বাস্তুতে পরিণত হয়ে শহর অঞ্চলে বা আরও উঁচু এলাকায় আমাদের উত্তর অঞ্চলগুলোতে যে হয়তো তারা অতি মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। কারণ তাদেরকে আজকে এই পরিস্থিতির শিকার হতে হয়েছে কী কারণে? সেটা হচ্ছে জলবায়ুগত কারণ। আমরা জলবায়ুকে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করছি, প্রচুর পরিমাণে কার্বন আমরা বায়ুমণ্ডলে এমিট করছি। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে যে বায়ুর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যেমন আমরা একটি জাতিসংঘের রিপোর্টে দেখেছি যে গত 100 বছরের মধ্যে আমাদের প্রায় 1.1 ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা বেড়েছে পৃথিবীর। তো গড় তাপমাত্রা বাড়ার ফলে আমাদের হিমালয় পর্বতে বা পার্বত্য অঞ্চলে বা উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে যে বরফ জমে আছে, সেই বরফ যখন গলে যাবে, সেই বরফ গলা পানি কিন্তু সমুদ্রে যে পানির উচ্চতাটা বৃদ্ধি করে দিলে আমাদের মতো এরকম দেশ, থাইল্যান্ড, মানে মালদ্বীপ বা শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশের মতো এরকম নিচু উপকূলীয় অঞ্চলের যে জায়গাগুলো আছে সেইগুলো সরাসরি এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। আমরা আবারও আপনার কাছে যাব। আমি এবার জাকিয়া সুলতানা আপা, আপনার কাছে আসলে আমি জানতে চাই, আপনি তো দীর্ঘদিন আসলে সিপিপির সঙ্গে কাজ করছেন, তো মাঠ পর্যায়ে আসলে দুর্যোগের আপনার এই যে প্রস্তুতি নিতে হয়, তো এটার আসলে অভিজ্ঞতাটা আসলে আপনার কেমন, বিশেষ করে নারীদের অংশগ্রহণটা কেমন দেখেন আপনি? ধন্যবাদ রেডিও নর্থ 99.2 FM-কে আমাকে এরকম একটা টক শোতে আমন্ত্রণ জানানোর জন্য। এখন হচ্ছে মাঠ পর্যায়ে নারীদের বাইরে কাজ করার প্রবণতা বা ইচ্ছা অধিক হারে বেড়ে গেছে। কমিউনিটি পর্যায়ে বা এলাকার গ্রামীণ যে সমস্ত নারীরা রয়েছে, তারা মাঠ পর্যায়ে আসলে কাজ করতে বেশিভাবে ইচ্ছুক। আর আমাদের ওখানে কালীগঞ্জ উপজেলাতে হচ্ছে ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে আমরা সিপিপি নিয়োগ হয়েছিল। তখন আমাদের প্রতিটি ওয়ার্ড থেকে 10 জন নারী এবং 10 জন পুরুষদের বেছে নিয়ে, অভিজ্ঞ নারী পুরুষদের বেছে নিয়ে, যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে আমাদের ওখানে সিপিপি গঠন করা হয়েছে। আমাদের উপজেলায় 2160 জন সিপিপি আছে। তার মধ্যে আমার হচ্ছে তারাল ইউনিয়ন, আমি ওখানে ইউনিয়নের ডেপুটি নারী টিম লিডার। তো ইউনিয়নব্যাপী আমরা দুর্যোগের সময় কাজ করি। যেমন সংকেত যখন দেয় তখন মানুষকে জানানো, সবাইকে জানানো, বাড়িতে বাড়িতে গিয়ে জানানো, সাইরেন বাজানো বা মাইকিং করা, তারপরে তাদের সাইক্লোন সেন্টারে নিয়ে আসা। বিশেষ করে নারী, গর্ভবতী নারী, প্রতিবন্ধী বা বৃদ্ধ যারা আছেন, সাথে শিশু যারা আছে, তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য আমরা বাড়িতে বাড়িতে যেয়ে আসলে তাদের নিয়ে আসি। আর সবাইকে আসলে আমরা সচেতন করার চেষ্টা করি। আমাদের উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে, তার মাধ্যমে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে, বা আমরা সিপিপিতে যারা আছি আমরা
আমরা সবাই সমন্বিতভাবে একসাথে দুর্যোগের সময় আসলে কাজ করি। আর দুর্যোগের সময় বলতে শুধুমাত্র যে সংকেত দেয় ওই সময় তা না, মানবসৃষ্ট কিছু কিছু দুর্যোগ আছে, এগুলো তো সারা বছরই প্রতিনিয়ত ঘটতে থাকে। আমরা চেষ্টা করি সব সময় যে কোনো দুর্যোগে, বর্তমান সময়ে যে সমস্ত দুর্যোগ আছে বা যেগুলো হয় সবগুলোর সাথে কাজ করার জন্য বা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে আমাদের নিজেদেরকে যুক্ত করার জন্য। আমার মতো আরও অনেক নারীরা আছে, তারা এখানে যুক্ত হতে চায়, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত হতে চায়, তাদের নিজেদের সক্ষমতা বাড়াতে চায়, তারপরে হচ্ছে পরিবারের উন্নয়ন করতে চায়। যারা মায়েরা আছে তারা চায় তাদের নিজের সন্তানকে সঠিকভাবে লালন পালন করার জন্য, তত্ত্বাবধান করার জন্য আসলে বাইরের সাথে সম্পৃক্ত হওয়া, সবার সাথে যোগাযোগ করা, এগুলো নারীরা আসলে বেশি আগ্রহ হচ্ছে এখন। ধন্যবাদ আপা। আসলে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা পদে রয়েছেন, উপজেলায় সিপিপি দায়িত্ব পালন করছেন, ইউনিয়নের দায়িত্বে রয়েছেন। বলছিলেন আপনাদের আসলে চ্যালেঞ্জগুলো কি। তো অলরেডি আমাদের ফেসবুক পেজে অনেকেই যুক্ত হয়েছেন, জানাচ্ছেন তাদের মতামত। তো স্যার, আমরা আপনার কাছে প্রশ্নে যাওয়ার আগে আমি একটু কমেন্টস দেখে নিতে চাই। আমাদের সাথে আছেন ইশরাত জাহান, বলেছেন আসসালামু আলাইকুম, স্যারকে অনেকদিন পরে দেখলাম, নিশ্চয়ই আপনার স্টুডেন্ট। জি জি, অবশ্যই। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভিডিপি আমির আলী রয়েছেন, উনি আসলে জানতে চেয়েছেন যে আমরা কিভাবে দুর্যোগের হাত থেকে বাঁচতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি আমাদের সাথে থাকুন, নিশ্চয়ই জানতে পারবেন। আমরা আসলে আজকে এই বিষয় নিয়েই কথা বলছি, দুর্যোগ এবং প্রশমন দিবস উপলক্ষেই কথা বলছি। তো স্যার, আমি আপনার কাছে আসলে যেমন প্রশ্নটা আসলে আসলো যে আমরা আসলে কিভাবে দুর্যোগ থেকে বাঁচতে পারি, দর্শক শ্রোতা আপনি আমাদের সাথে থাকেন, নিশ্চয়ই জানতে পারবেন। তো স্যার, এই বিষয়ে তো অবশ্যই আপনি বলবেন, এবং একই সাথে স্যার আপনি কি বলবেন যে আসলে কেমন নীতি বা পরিকল্পনা দরকার আসলে আমাদের এই এলাকায় দুর্যোগ প্রশমনে। জি, ধন্যবাদ। আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের যারা দর্শক শ্রোতারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছে, এবং এ থেকে আমরা অনেক উপকৃত হতে পারি। আমি দুর্যোগ যে জিনিসটা, সেটা তো আমরা মানে এমন একটা প্রাকৃতিক দুর্যোগ, এটাকে আমরা থামাতে পারবো না, কিন্তু এটাকে আমরা প্রশমন করতে পারি, যেটা নিয়ে আপনি আলোচনা করছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে দুর্যোগ, বিশ্ব দুর্যোগ প্রশমন দিবসের উপলক্ষে অনুষ্ঠানটি। এই দুর্যোগগুলো সাধারণত যে তাদের যে মারাত্মক প্রভাব, সেই প্রভাব থেকে যেন আমরা কম ক্ষতিগ্রস্ত হতে পারি বা আস্তে আস্তে আমরা এটাকে কমিয়ে, মানে মাত্রাটা কমিয়ে নিয়ে আসতে পারি, এরকম একটা পর্যায়ে নিয়ে আসাটাকে হচ্ছে দুর্যোগ প্রশমন। এখন আমরা কি করতে পারি? আমাদের দুর্যোগ কমানোর জন্য আমরা বিভিন্ন কমিউনিটিতে যে মানুষগুলো আছে, আমাদের উপকূলীয় অঞ্চলে বা বিভিন্ন দুর্যোগ প্রবণ অঞ্চলে যে মানুষগুলো আমরা বসবাস করি, আমাদেরকে সবচেয়ে বড় যে প্রয়োজন সেটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা। মানুষের মধ্যে দুর্যোগ কেন হয়, দুর্যোগ কমানোর উপায়গুলো কী কী, এ নিয়ে রেডিও নলতা অনেকগুলো প্রোগ্রাম করেছে। আমার যে স্টুডেন্ট বললো যে অনেকদিন পরে দেখছি, আমি আসলে মাঝে মাঝে এখানে আসি। স্যার, আগে বেশিরভাগ সময় আসলে আপনি আসতেন এবং হচ্ছে অপিয়ারে, মানে আমরা ফেসবুক লাইভে কম যুক্ত। জি জি জি, সেজন্য। তবে এখন থেকে আমরা নিয়মিত যুক্ত হওয়ার চেষ্টা করব। স্যার, ধন্যবাদ। তো এই বারবার অনুষ্ঠানগুলো প্রচারের ফলে কি হয় যে আমাদের যে প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়াতে আমরা এগুলো প্রচার হলে এলাকার যে মানুষগুলো আছে তারা এগুলো সম্পর্কে জানতে পারে। দুর্যোগ আছে, আপনি দেখবেন এখান থেকে, আমার মনে আছে আমরা 1988 সালে, তখন আমি ছোট ছিলাম, ক্লাস 5-এ পড়তাম, তখন একবার ঘূর্ণিঝড় হয়েছিল, প্রচণ্ড মাত্রার ঘূর্ণিঝড়, আমি দেখেছিলাম সেটা। তো তখন অনেক মানুষ মারা গিয়েছিল, শ্যামনগর, কালীগঞ্জ বা এই অঞ্চলে আমরা শুনেছিলাম অনেক মানুষ মারা গিয়েছে। কারণ তখন আমাদের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের এত অ্যালার্মিং সিস্টেম ছিল না, রেডিও টেলিভিশনের বা বিভিন্ন পত্রপত্রিকার এত প্রচারণা ছিল না, যার কারণে মানুষ অসচেতনভাবে বাড়িতে থাকতো। আমাদের অতিথি যেমন বললেন, উনি সিপিপির একজন ইউনিয়ন লিডার, টিম লিডার, এবং এখন যেমন এই যে ভলেন্টিয়ার সার্ভিসগুলো তৈরি হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে, কিন্তু এই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আছে আমাদের বাংলাদেশে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে জেলা কমিটি আছে, জেলা কমিটি, উপজেলা কমিটি আছে, উপজেলা থেকে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে, একেবারে তৃণমূল পর্যায়ে
সমস্ত ভলেন্টিয়াররা যখনই সাইক্লোন তৈরি হয়, যখনই দুর্যোগ তৈরি হয়, তাদেরকে সংকেত দেওয়া হয়, তাদেরকে ডাকা হয়, মিটিং করা হয় এবং মানুষকে সচেতন করা হয়। এই যে প্রক্রিয়াগুলো তখন ছিল না, যার কারণে কিন্তু মানুষের প্রাণহানিটা, মানুষের সম্পদহানিটা অনেক বেশি করে হয়েছে। তো এটা একটা উদ্যোগ, এটা একটা ভালো একটা ইনিশিয়েটিভ যে এই প্রক্রিয়াতে আমরা মানুষকে সচেতন করতে পারি। সাথে আমাদের কমিউনিটির মধ্যে রেডিও নলতা একটি অন্যতম ভূমিকা রাখে। মানুষ এখন রেডিও শোনে, মানুষ জানতে পারছে যে কখন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, কখন আমাদের অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, অন্য যে দুর্যোগগুলো আছে সেগুলো আসছে। আমাদেরকে বেশি বেশি করে প্রচার করতে হবে। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার সাহেবগণ তারাও করতে পারে। মসজিদের ইমাম সাহেব বা মন্দিরের পুরোহিতগণ তারাও মানুষকে সচেতন করতে পারে, যে তাদেরকে মানুষ অনুসরণ করে, তাদের কথা শুনে। জি, মেনলি আমাদের যারা রুট লেভেলের যারা মানুষগুলো আছে বা যারা উপকূলীয় অঞ্চলে, যেমন অনেক দরিদ্র মানুষ আছে, তারা মাছ শিকার করে, তারপরে কাঁকড়া শিকার করে। বনের মধ্যে যারা সুন্দরবনে যায়, অনেকে মৌয়াল আছে, মধু আহরণ করতে যায়, অনেকে কাঠ আহরণ করতে যায়। এই যে মানুষগুলো, এদের সাথে যাদেরকে সবসময় বেশি কমিউনিকেশনটা হয়, সাধারণত তাদের মাধ্যমেই এই সচেতনতাটা বৃদ্ধি করাটা আরও বেশি ইফেক্টিভ হয় বলে আমি মনে করি। এছাড়াও বাংলাদেশ সরকারের আরও অনেক বেশি বেশি করে এই দুর্যোগ প্রশমনের ব্যাপারে বা দুর্যোগ ব্যবস্থাপনার উপরে বেশি করে বাজেট বরাদ্দ রাখা এবং মানুষকে আমাদের যে উপকূলীয় যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলোকে আরও টেকসই এবং টেকসই বেড়িবাঁধ এগুলো নির্মাণ করা। বেশি বেশি করে আমাদের যে সাইক্লোন শেল্টারগুলো আছে সেগুলো পর্যাপ্ত নয়। আমাদের সাইক্লোন শেল্টারগুলো আরও আধুনিকায়ন করা বা আরও ভালো সুযোগ সুবিধা সম্পন্ন করা, এর জন্য যথেষ্ট বাজেটের প্রয়োজন। সরকারকে এদিকেও যথেষ্ট দৃষ্টি দিতে হবে। আমাদের ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি যে সমস্ত এনজিওগুলো আছে তারাও যদি এই ব্যাপারে অনেকটা উদ্যোগী হয়। আমাদের এই অঞ্চলে অনেক এনজিও কাজ করে, আমাদের সাতক্ষীরা, খুলনা বা আমাদের সুন্দরবন অঞ্চলে বা শ্যামনগর অঞ্চলে। এই এনজিওগুলোকেও যদি একটা নির্দিষ্ট একটা মনিটরিংয়ের মধ্যে নিয়ে এসে যদি দুর্যোগ ব্যবস্থাপনার উপরে কাজে লাগানো যায়, বা তারা অনেকেও কাজ করে, সেই বিষয়গুলোকে আরও বেশি ভালোভাবে তদারকি করা এবং আরও বেশি প্রচার প্রসারের দিকে লক্ষ্য রাখলে আমি মনে করি যে আমাদের দুর্যোগটা অনেকটা কমিয়ে নিয়ে আসা যায় এবং মানুষকে এর সাথে একটা মানে পরিচয় ঘটাইয়ে দিতে পারলে মানুষ আরও বেশি সাহসী, আরও বেশি সচেতন হলে তখন কিন্তু সেই জিনিসটা একটু কন্ট্রোলে চলে আসবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ স্যার আপনাকে। জি ধন্যবাদ স্যার। আসলে আপনি যেমনটা বলছিলেন, আসলে প্রতি বছর সাতক্ষীরা উপকূলীয় এলাকার মানুষ আমরা কোনো না কোনো দুর্যোগের সাথে প্রতি বছরই আমরা মোকাবেলা করছি। আসলেই সরকারের যে বাজেট রয়েছে দুর্যোগে, আসলে বিশেষ করে এই সাতক্ষীরা উপকূলীয় এলাকার মানুষের জন্য সবচেয়ে বেশি দাবি। আমরাও যখন ফিল্ড পর্যায়ে যাই, আমরাও যখন আসলে তাদের সাথে কথা বলি, তাদের মানে চ্যালেঞ্জ কি, তারা কোন ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যায়, তারা আসলে কিন্তু বেশিরভাগ, স্যার আপনি যে কথাগুলো বললেন যে আসলে তারা সবচেয়ে আগে চায় টেকসই ভেড়িবাঁধ, তারা আর চায় না নিঃস্ব হতে। তারা এই ঘর বাড়ি ফেলে, জমি জায়গা ফেলে তারা বাস্তুচ্যুত হতে চায় না, এটাই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন রেডিও নলতা 99.2 FM এবং একই সাথে রেডিও নলতার অফিসিয়াল ফেসবুক পেজে এইমাত্র যারা যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যারা যুক্ত হবেন, এই লাইভটি যারা দেখবেন, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা শুনছেন এবং দেখছেন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2025 উপলক্ষে ফোন ইন লাইভ টক শো দুর্যোগ সচেতনতা ও প্রস্তুতি। আর এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ব্র্যাক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির সৌজন্যে। তো আজকে আমাদের সাথে দুইজন অতিথি আছেন, মাহমুদুন নবী স্যার এবং আরও আছেন জাকিয়া সুলতানা, আপনার সিপিপি ইউনিয়ন টিম লিডার আছেন। তো আমি ডিপুটি টিম লিডার জাকিয়া সুলতানা আপার রয়েছেন। তো আসলে আমি এবার যদি জাকিয়া সুলতানা আপার কাছে আমি একটু জানতে চাই যে আসলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, সবচেয়ে বেশি আপনারা একেবারে ফিল্ড পর্যায়ে কাজ করেন, মানুষের সাথে ওঠা বসা করা হয়। তো সেই জায়গা থেকে আসলে আপনি কি চান যে সরকার বা সমাজ আপনার কিভাবে নারী স্বেচ্ছাসেবকদের আরও সহযোগিতা করতে পারে? যেমন স্যার বলছিলেন যে টেকসই উন্নয়ন ভেড়িবাঁধ, আপনাদের কাজের ধরনটা আরেকটা রকম। ধন্যবাদ আবারও
স্যারকে যে স্যার যেহেতু বলেই ফেলছেন টেকসই বেড়িবাঁধের প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। আমাদের হচ্ছে উপজেলাতে কিছু কিছু ইউনিয়ন আছে, যেমন ভাড়াশিমলা আছে বা ওইদিকে হচ্ছে মথুরেশপুর আছে। এখান থেকে যে এই বেড়িবাঁধগুলো খুবই ভাঙতে 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 একবারে বসত বাড়ির কিনারায় এসে পৌঁছে গেছে, মানুষের দুর্গটা এসে পৌঁছে গেছে। স্যার তো ওটা বলছেন, আপনিও বলছেন, কিন্তু আমি আসলে জানতে চাচ্ছি যে আপনারা যেহেতু একেবারে এই ফিল্ড পর্যায়ে কাজ করেন, বিশেষ করে দুর্যোগটা যখন আসে তাদেরকে যে নিয়ে আসতে হয়, তো সেই জায়গায় সরকার বা সমাজ কিভাবে আপনার মতো যারা নারী স্বেচ্ছাসেবক রয়েছে তাদেরকে আসলে কি ধরনের সহযোগিতা করতে পারে, বা আপনারা কোন ধরনের সহযোগিতা পেলে আরো মানুষকে সাহায্য করতে পারেন? এখন হচ্ছে আমাদের ফিল্ড পর্যায়ে কাজ করার সময় আমাদের পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রী, যেমন দুর্যোগের সময় যেহেতু নিজেরও ঝুঁকি রয়েছে, কিছু কিছু ঝুঁকি রয়েছে, সবার আগে নিজের ব্যক্তিগত সেফটি প্রয়োজন। কিছু কিছু সরঞ্জাম, লাইফ জ্যাকেট বা হলো টর্চ লাইট বা মেগাফোন, এগুলোর হচ্ছে আরও একটু করা। আমাদের যেহেতু একবার মৌলিক প্রশিক্ষণ হয়েছে, আরও বেশি প্রশিক্ষণের ব্যবস্থা করা, যেহেতু নারীদের যারা গর্ভবতী নারী আছে বা প্রতিবন্ধী আছে, যেহেতু প্রতিবন্ধী বা গর্ভবতী কি হবে না হবে বলা যায় না, সে হচ্ছে সাইক্লোন শেল্টারে যেতে চায় না বা পরিবার থেকে অনেক বাধা থাকে, সেজন্য যোগাযোগ ব্যবস্থা আরও বেশি ভালো করা, সাইক্লোন শেল্টারগুলো আরও বেশি হচ্ছে উপযোগী করা, দুর্যোগের সময় আরও বেশি উপযোগী করা। যেমন ওখানে হচ্ছে লাইটিংয়ের ব্যবস্থা করা, যেহেতু বিদ্যুতের একটা সমস্যা থাকে দুর্যোগের সময়। তারপরে ওখানে হচ্ছে সোলার সিস্টেম, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের ওখানে যে হচ্ছে নারী পুরুষ সবাই একসাথে, বেশিরভাগ স্কুলগুলো সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহার করা হয়। তো ওখানে হচ্ছে টয়লেটের অবস্থা একটু খারাপ থাকে, খারাপ বলতে হলো নারী পুরুষ সবাই একই টয়লেট ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, যেহেতু পরিবারের সবাই একসাথে না, অনেকে একসাথে এসে সাইক্লোন শেল্টারে থাকে, তো একই সাথে টয়লেট ইউজ করতে হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। নারী পুরুষের আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা করা বা ওখানে প্রাথমিক চিকিৎসার কিছু ব্যবস্থা থাকা, আরো বেশি থাকা। বা আসলে কি প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাটা কি ওখানে থাকে ওই সময়? হ্যাঁ, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সিপির কাছে তো পক্ষ থেকে থাকে, তবে ওটা আরো বেশি হচ্ছে সরঞ্জাম দেয়া বা যেহেতু কেউ হলো প্রফেশনাল ডক্টর না, যদি গর্ভবতী থাকে তার হঠাৎ যদি পেইন উঠে যায়, সেক্ষেত্রে ডক্টরের প্রয়োজন বা অভিজ্ঞ কোনো ব্যক্তির প্রয়োজন, এরকম কেউ যদি থাকে আরো ভালো হয়। আর হচ্ছে সকলকে সচেতন হতে হবে। আর হলো চ্যালেঞ্জ বলতে আমাদের আরো বেশি প্রশিক্ষণের ব্যবস্থা করা, বা উপজেলায় যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে বা বিভিন্ন এনজিও রয়েছে, এখানে বিভিন্ন ধরনের বাস্তবায়ন তারা এলাকায় করে থাকেন। তো তাদের মাধ্যমে আমাদের যারা স্বেচ্ছাসেবক রয়েছে সবাই আসলে স্বেচ্ছায় নিজের ইচ্ছায় শ্রম দেয়। তারপরেও যেহেতু যাতায়াতের একটা ব্যবস্থা রয়েছে, দুর্যোগের সময় এক স্থান থেকে অন্য স্থানে যেতে কিন্তু গাড়ি বা যানবাহন তেমন পাওয়া যায় না, সেক্ষেত্রে ওই সময়টা তো আরো বেশি সমস্যা। হ্যাঁ, ওই সময় আরো বেশি সমস্যা। আর যদিও একটা দুইটা পাওয়া যায়, প্রচুর পরিমাণ তারা যাতায়াত ভাড়া চাই বা তাদেরও প্রয়োজন, যেহেতু তারাও রিস্ক নিয়ে বের হয়, সেজন্য সামান্য সম্মানের ব্যবস্থা যদি হচ্ছে ভলান্টিয়ারদের জন্য করা যায়, সে সময় তারা কাজে লাগাইতে পারবে। এরকম কিছু কিছু সুযোগ সুবিধা আমাদের আসলে সবারই প্রয়োজন ওই সময় কাজ করার জন্য। ধন্যবাদ আপা, আসলে আপনি খুব সুন্দরভাবে আসলে বুঝে বললেন যে আসলে আপনারা যারা নারীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, আপনাদের আসলে পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণের দরকার। আসলে শেখার তো শেষ নেই, এছাড়া বিশেষ করে যারা নতুন নারী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা দরকার। এইগুলো করতে পারলে আমার মনে হয় নারী স্বেচ্ছাসেবক বাড়তে পারে, এবং যে সুযোগ সুবিধার কথাগুলো বললেন, নিশ্চয়ই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আজকের এই অনুষ্ঠানটি শুনবেন দেখবেন তারা অবশ্যই মাথায় নেবেন। আপনাদের দুইজনকেই ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমি আপনার কাছে যাব, তবে যার আগে আমাদের রেডিও নলতার অফিসিয়াল ফেসবুক পেজে আমাদের সাথে যারা যুক্ত আছেন আমরা একটু দেখে নিতে চাই। আমাদের সাথে আছেন মহাশূন্য আমি, বলেছেন যে আসলে আপনাদের কাছে ফেসবুকে মেসেজ করলে রিপ্লাই পাওয়া যায় না কেন? এই তো ভাই আপনি পেয়ে গেলেন রিপ্লাই। তা আমি যদি এটাকে ইগনোর করতাম তাহলে আপনি বলতে পারতেন যে আপনাদেরকে মেসেজ করেছি, পরে দেয়। ওকে, আমাদের স্টেশন ম্যানেজার মামুন হোসেন আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং আমাদের সাথে আছেন। আব্দুল সালাম লিখেছেন যে প্রিয় স্যারের কাছে প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে নতুন কি ধরনের দুর্যোগের ঝুঁকি তৈরি হচ্ছে বা হতে পারে, এটা জানতে চেয়েছেন। নিশ্চয়ই আপনি আমাদের সাথে থাকেন, অবশ্যই আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। স্যার নিশ্চয়ই প্রশ্ন শুনেছেন। সুকুমার দাস বাচ্চু রয়েছেন,
উনি আসলে এই দুর্যোগ নিয়েও উনিও বিভিন্ন এনজিও কাজ করেন। উনি রেডিও নলতার সাথেও সম্পৃক্ত আছেন, রেডিও নলতার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবেও উনি আসলে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। মেহেদি রয়েছেন, বলেছেন যে আমরা জানি ভূগোল, জলবায়ু এবং নদী নালা থাকার কারণে বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন ও খরা প্রবণ হয়ে থাকে। এটা থেকে বাঁচার আসলে উপায়গুলো যদি একটু বলতেন। ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমাদের সাথে থাকুন এবং এই মুহূর্তে যারা আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন, আপনারাও যদি কোনো প্রশ্ন করতে চান, যদি কোনো মতামত আপনাদের থাকে, সেটাও আপনারা আমাদের এই ফেসবুক লাইভে কমেন্টসের মাধ্যমে সেটা জানাতে পারেন। তো স্যার, আমি আসলে আপনার কাছে এবার যেতে চাই যে আসলে এই যে প্রশ্ন দুইটা আব্দুল সালাম এবং মেহেদি করেছেন, আব্দুল সালাম আসলে জানতে চেয়েছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে নতুন কি ধরনের দুর্যোগের ঝুঁকি হচ্ছে বা হতে পারে। জি, ধন্যবাদ আমাদের শ্রোতাদেরকে এবং দর্শক শ্রোতাদেরকে যে তারা অনেক ধৈর্য ধরে অনুষ্ঠানটা শুনছে এবং দেখছে এবং প্রশ্ন করছে। ভালো লাগছে যে আমাদেরকে প্রশ্ন করছে, কারণ এই ধরনের অনুষ্ঠান স্যার আসলে সবাই পছন্দ করেন, কারণ এই সাতক্ষীরা উপকূলীয় এলাকার মানুষ কোনো না কোনো দুর্যোগের সাথে আমাদের প্রতিনিয়ত আমরা আমাদেরকে ফেস করতে হচ্ছে। স্যার, তো আমরা যেটা জানি যে জলবায়ু পরিবর্তন, জলবায়ুটা কি আগে একটু আমি ক্লিয়ার করি। জলবায়ু হচ্ছে কোনো একটি বৃহৎ অঞ্চলের সাধারণত 25 থেকে 30 বছরের বা 30 থেকে 40 বছরের গড় আবহাওয়ার উপাদানগুলোর গড়, অর্থাৎ আবহাওয়ার উপাদানগুলো যেমন বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বায়ুর প্রবাহ, মেঘাচ্ছন্নতা, এর যে জিনিসগুলো আমরা সচরাচর দেখে থাকি, এই জিনিসগুলোর একটা বার্ষিক গড় অবস্থা, সেই অবস্থাটা সাধারণত 25 থেকে 30 বছর স্ট্যাবল থাকে। 25 থেকে 30 বছর পর যদি দেখা যায় সেটার স্বাভাবিকত্ব নেই, পরিবর্তন আসছে, তখন কিন্তু আমরা সেটাকে বলি জলবায়ুর পরিবর্তন। তো এই জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের আজ থেকে 30 বছর আগে বা 40 বছর আগে কিন্তু এখন যেমন আমরা অতিরিক্ত গরমের মোকাবেলা করতে হচ্ছে আমাদেরকে। আজকে এখন নভেম্বর মাস প্রায় সমাগত, কিন্তু এখনও আমাদেরকে বেশ গরম পোহাতে হচ্ছে। এখন হেমন্তকালে হালকা কুয়াশা থাকার কথা বা শীত একটা ভাব আসবে, কিন্তু সেই ইমেজ কিন্তু এখনও আসেনি। বিধায় আমরা এটা বলতে পারি যে আমাদের জলবায়ু চেঞ্জের একটা বাস্তব উদাহরণ আমরা চোখেই দেখতে পাচ্ছি। আসলে বিশেষ করে যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত তারাও বুঝতে পারছেন যে আসলে যখন বৃষ্টির দরকার বা বৃষ্টি হওয়ার কথা, বৃষ্টিটা হচ্ছে না, আবার যখন হওয়ার কথা না তখন হচ্ছে, আবার হলেও সেটা অতিবৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ঠিক। এটাই আমি আমাদের দর্শক শ্রোতাদেরকে আমি বলবো যে আপনারা ইদানিং দেখেছেন যে আমাদের নতুন একটা দুর্যোগের কথা বলছি। নতুন যে দুর্যোগটা আসছে সেটা হচ্ছে আমাদেরকে মেঘ বিস্ফোরণ নামে একটা দুর্যোগ। আমরা এটা শুনেছি কিনা সবাই? স্যার, আমি নিজেও এটার সাথে খুব ভালো পরিচিত না, মেঘ বিস্ফোরণ। জি, মেঘ বিস্ফোরণটা হচ্ছে আমরা এখন বিশ্বের বিভিন্ন জায়গায় দেখছি এবং বাংলাদেশেও ইদানিং দেখা যাচ্ছে যে আবহাওয়া স্বাভাবিক আছে, স্বাভাবিক থাকতে থাকতে হঠাৎ করে আবহাওয়ার উপরের স্তরের মেঘের একটা ব্যাপক পরিমাণে মেঘ এসে জমা হয় এবং সেই মেঘটা একেবারে হুড়মুড়িয়ে কোনো রকমের কোনো সিগন্যাল ছাড়াই বা কোনো রকমের কোনো পূর্ব সতর্কতা ছাড়াই এই মেঘটা সরাসরি বৃষ্টির ধারা মানে এমন ধারা যে একেবারে মুষলধারে বৃষ্টি। আমরা ছোটোবেলায় শুনেছি বা আমরা যেটা জানি তার থেকেও অতিবৃষ্টি যেটাকে বলা হয়, সেটা হড়কাবান। আমরা মরুভূমি অঞ্চলে হঠাৎ করে যখন একটা বৃষ্টি বা একটা বড় জলস্রোত এসে হাজির হয় সেটাকে বলা হয় হড়কাবান, আরবি ভাষাতে বলে। আচ্ছা। আর এখন সম্প্রতি বিজ্ঞানীদের যেটা ভাষাটা দিচ্ছে সেটা হচ্ছে মেঘ বিস্ফোরণ, বা এটাকে আমরা বেশ বাংলাদেশে আমরা ইদানিং দেখেছি। অতি সম্প্রতি আমাদের এই বর্ষাকালেই আমরা কয়েকটি মেঘ বিস্ফোরণ দেখেছি আমাদের উত্তর অঞ্চলে, সিলেট অঞ্চলে এবং আমাদের দক্ষিণ অঞ্চলেও। এই যে কিছুদিন আগেও আমাদের সাতক্ষীরা অঞ্চলে কিন্তু এরকম একটা বৃষ্টিপাত হয়ে গেছে, এক সপ্তাহের মতো যেটা ছিল। হ্যাঁ, জি জি জি, এরকম। তবে ওটা একটু অতটা দীর্ঘস্থায়ী হয় না, এটা হঠাৎ করে হবে এবং প্রচুর বৃষ্টি হবে, মেঘ যেগুলো আসবে সবগুলোই একেবারে ঝরে পড়বে, এরকম একটা অবস্থা। এটাকে আমরা মেঘ বিস্ফোরণ বলি। স্যার, তাহলে তো আমরা এটাকে বলতে পারি যে আসলে আগের তুলনায় দুর্যোগ বেশি হচ্ছে এবং ক্ষতির পরিমাণও তো বেড়েছে। ক্ষতির পরিমাণ বাড়ছে অবশ্যই, কারণ আমাদের ড্রেনেজ সিস্টেম ভালো না। আমাদের যখন প্রচুর বৃষ্টিপাত হবে তখন আমাদের ড্রেনের পানিগুলো কিন্তু সঠিকভাবে যেতে পারবে না, ওটা ওভারফ্লো হবে এবং সেটা আমাদের উঠানের মধ্যে জমা হয়ে যাবে, রাস্তাগুলো ব্লক হয়ে যাবে। আমাদের ফসলের যে আমি ওই সময় যদি
সবজি চাষ করে থাকি তাহলে আমার সবজিগুলো নষ্ট হয়ে যায়। একই সাথে স্যার আমি একটু আপনার সাথে বলতে চাই, আপনার কথার সাথে তাল মিলায় যে আসলে এবছর এই যে অতি বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে বিশেষ করে সবজিটা একেবারে সাতক্ষীরায় একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। যার কারণে আমরা কিন্তু অতি মূল্য দিয়ে চড়া মূল্য আসলে সবজি এখনো কিনে খেতে হচ্ছে। 300 টাকা করে এই যে কাঁচামরিচ কিনতে হয়েছে, 100 টাকা করে বেগুন এখনো 100 টাকা। এই গ্রাম অঞ্চলে চিন্তা করা যায়, এটা ঢাকাতে হলে না মেনে নেওয়া যায়, কিন্তু আমাদের এখানে 100 টাকা করে বেগুন কিনতে হচ্ছে। যাই হোক, ক্ষতির সম্মুখীন আমরা সবাই হচ্ছে। এগুলো কিন্তু আমাদের এই দুর্যোগগুলোর কারণে। আরও একটা দুর্যোগ আসছে, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে আমরা নতুন নতুন রোগের প্রাদুর্ভাব। যেমন আপনি দেখবেন যে আমাদের যে ট্রপিক্যাল ডিজিজ একটা রোগ আসছে, চুলকোনা মানে চামড়াতে স্কিন ডিজিজ। এইটা এক ধরনের ঘা, যেটা আমাদের এই অঞ্চলে মনে হয়, আমি মনে করি যে 90% মানুষকে এটা অ্যাফেক্ট করেছে, কিন্তু এটা নিয়ে কোনো গবেষণা নেই বা এটা নিয়ে কোনো উচ্চ ধরনের কোনো সায়েন্টিস্টরা এটা নিয়ে ভাবছে না, কিন্তু আমার মনে হয় এটা ভাবা উচিত। ধন্যবাদ স্যার, আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কিন্তু অনেকে আবার এটাকে বলছেন এই স্কিন ডিজিজটাকে যে করোনা ভ্যাকসিনের ভ্যাকসিন দেওয়া হয়েছে এটার কারণেও হচ্ছে, এটা নিয়ে নানা মানুষ আসলে নানা, এটা হতে আমি এই জন্য বললাম যে এটার একটা গবেষণা প্রয়োজন। আসলেই গবেষণাটা করলে সঠিক তথ্যটা আসবে। এই জন্য আমি মনে করি যে আমাদের এই অঞ্চলে, বিশেষ করে আমাদের এই কমিউনিটিতে বা সাতক্ষীরা অঞ্চলে কেন এই রোগটা এতদিন আসলো না, এখন কেন হঠাৎ এসেছে, সেটা কি করোনা ভ্যাকসিনের কারণে নাকি আমাদের জলবায়ুগত কারণে? কি আমার জানি মনে হয় যে জলবায়ুগত কারণে আমরা অনেকগুলো রোগের সম্মুখীন হচ্ছে। যেমন আমরা জানি যে প্রকৃতিতে প্রচুর জীবাণু আছে, যে জীবাণুগুলো সঠিক তাপমাত্রা পেলে স্প্রেড করে, সেগুলো তখন তারা বেড়ে ওঠে। আমাদের শরীরের ভিতরেও আমরা যে সমস্ত খাবার দাবার খাই, অনেক ময়লা জিনিস আমাদের শরীরের ভিতরে ঢোকে, আমাদের ইমিউন সিস্টেম সেটাকে প্রতিহত করে। কিন্তু এমন এমন জীবাণু আছে যেগুলো তাপমাত্রার সাথে জড়িত, তারা যখন অতিরিক্ত তাপ বা অতিরিক্ত ঠান্ডা পেয়ে যায় বা উপযুক্ত পরিবেশ যখন তারা পাবে, তারা কিন্তু সেটা বেড়ে যাবে। যেমন আপনি দেখবেন ইদানিং নতুন নতুন রোগের, এই যে গ্রাম অঞ্চলের মধ্যে আমি ইদানিং একটা জিনিস কয়েকটা জরিপ করে দেখলাম যে নারীদের মধ্যে একটা প্রবণতা দেখা দিচ্ছে, এটা আমার নিজের অবজারভেশন, যে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাচ্ছে। ম্যাক্সিমাম যুবতী বয়সের, বিশেষ করে মেয়েদের, মানে স্কুল গোয়িং যেসব চিলড্রেনরা আছে বা যারা গার্লসরা আছে, তাদেরকে দেখছি আমি যে তাদেরকে একটু হিমোগ্লোবিন বা রক্ত স্বল্পতা এরকম একটা প্রবণতা, রক্ত স্বল্পতা রোগে ভুগছে। হ্যাঁ, আরও একটা জিনিস দেখবেন যে পুষ্টিহীনতা, আমাদের যে পুষ্টিহীনতা আগেও ছিল, কিন্তু এখন জানি মাত্রাটা আরও অনেক বেড়ে গিয়েছে। এগুলো তো আমি বললাম যে মেডিকেল সায়েন্সের কথা। তো আমাদের দর্শকের যে প্রশ্ন, তার মধ্যে আমি আর একটা দুর্যোগ, নতুন দুর্যোগের কথা বলি, যেটা হচ্ছে বজ্রপাত। আমরা প্রায় দেখছি যে এত বজ্রপাত, আমাদের এই ছোটবেলায় আমরা এত বজ্রপাত দেখিনি, এখন যতটা দেখছি, যত আসলে বছর যাচ্ছে তত বজ্রপাতের ধরনটা চেঞ্জ হচ্ছে। মানে কোনো সংকেত ছাড়াই আকাশে মেঘ হয়েছে, এখন বজ্রপাত হবে এরকম কোনো কিছুই নাই, কোনো মেঘ নাই, কিছুই নাই, হঠাৎ আপনার বজ্রপাত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আপনার গরু ছাগল যারা মাঠে থাকছে আসলে তারাও মারা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যিনি যে ভাইটি প্রশ্ন করেছিলেন, নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা রেডিও নলতার অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়েছেন এবং আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2025 উপলক্ষে ফোন ইন লাইভ টক শো দুর্যোগ সচেতনতা প্রস্তুতি, এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ব্র্যাক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির সৌজন্যে। আর আজকে আমাদের এই অনুষ্ঠানটিতে দুইজন আলোচক আছেন, অতিথি আছেন আমাদের সাথে মাহমুদুন নবী খান, প্রভাষক ভূগোল ও পরিবেশ বিভাগ, নলতা আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ। আরও আছেন জাকিয়া সুলতানা, নারী সিপিপি স্বেচ্ছাসেবক, কালীগঞ্জ উপজেলার ডেপুটি টিম লিডার, তারালি ইউনিয়ন। তো আপনাদের দুইজনকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আমি এবার আফার কাছে যেতে চাই। তবে আসলে আমাদের ফেসবুকে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা একটু দেখে নিই আমাদের সাথে যারা আছেন। প্রোগ্রাম পিআর রয়েছেন, তিনি আসলে আমাদেরকে লাভ রিয়াক্ট পাঠিয়েছেন। এমডি তুইন পারভেজ তাফি রয়েছেন, আমাদের এই অনুষ্ঠান দেখছেন, পর্যবেক্ষণ করছেন। মাহমুদুল হাসান ভাই রয়েছেন, মাঠে বসে দেখছি এটা বলেছেন। ধন্যবাদ, যে আসলে মাঠে এই মুহূর্তে আপনি আসলে হয়তো বা খেলাধুলায় ব্যস্ত থাকতেন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে করেছেন বলে অনুষ্ঠানটি দেখছেন। ধন্যবাদ আপনাকে।
উত্তম রয় রয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা হিসাবে, যিনি দীর্ঘদিন কালীগঞ্জ উপজেলায় কর্মরত ছিলেন এবং রেডিও নলতার সাথে তার যে সম্পর্ক, তার যে বন্ডিং, তিনি বহুদিন এই রেডিও নলতায় আসলে প্রোগ্রাম করেছেন। এই জলবায়ু পরিবর্তন নিয়েও স্যার আসলে অনেক পরামর্শ দিয়েছেন। ধন্যবাদ দাদা আপনাকে। দূরে আছেন তবু রেডিও নলতাকে বলেন নাই, সাথে আছেন। মাহমুদুল হাসান ভাই আবারও আসলে জানতে চেয়েছেন যে দুর্যোগ মোকাবেলায় আমরা কি করতে পারি। নিশ্চয়ই দর্শক শ্রোতা আপনার সাথে থাকুন, অবশ্যই আপনি জানতে পারবেন আপনার প্রশ্নের উত্তর। আর যে হামিদুল রয়েছেন আমাদের কথা বন্ধু, তিনি আমাদের এই অনুষ্ঠান দেখছেন, ধন্যবাদ। শাহিন সর্দার রয়েছেন, বলেছেন রেডিও নলতাকে জানাই ধন্যবাদ, সৌদি আরব রিয়াদ থেকে দেখছি। আপনাকেও ধন্যবাদ, অনেক দূর আপনি প্রবাসে থেকেও আসলে আপনি আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন এজন্য। আর মাহমুদুল হাসান ভাই আবার বলেছেন যে আসলে বজ্রপাতে আমার ভীষণ ভয়, বজ্রপাতের সময় আমরা কি করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, আমরা এই বিষয়ে কথা বলবো, আমি স্যারের কাছে এই বিষয়ে আসবো, আপনি আমাদের সাথে থাকেন। মামুন হোসেন রেডিও নলতা স্টেশন ম্যানেজার, তিনিও আসলে জানতে চেয়েছেন যে দুর্যোগ মোকাবেলায় টেকসই কি ধরনের পরিকল্পনা নেওয়া যেতে পারে। স্যার এই দুইটা প্রশ্ন কিন্তু আপনার জন্য, আমি আপনার কাছে ফিরে এসে করতে চাই। এমডি সাদ্দাম হোসেন বলেছেন যে ভাইয়া স্কিনে এত চুলকাচ্ছে কেন, কারণ কি? সুপ্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে আজকে আমরা স্বাস্থ্য বিষয়ক কোনো আলোচনা করছি না, আমরা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2025 উপলক্ষে ফোন ইন লাইভ টক শো আপনারা শুনছেন। দুর্যোগের ঝুঁকি, দুর্যোগের সচেতনতা ও প্রস্তুতি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এবং একই সাথে মাহমুদুল নবী স্যার যেহেতু উনি টিচার, উনি ভূগোল ও পরিবেশ বিভাগে দায়িত্ব রয়েছেন নলতা আহসানিয়া রেসিডেন্সিয়াল কলেজে। তো জলবায়ু পরিবর্তনের কারণেও যে স্কিন ডিজিজটা দেখা যাচ্ছে এটা মনে করছেন, কিন্তু আসলে এই পরামর্শটা আমরা আসলে আপনারা দিতে পারি না, আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। ধন্যবাদ। তো আমরা এবার জাকিয়া আপার কাছে আসলে জানতে চাই। জাকিয়া আপা নিশ্চয়ই এতক্ষণ আমরা শুনছিলেন যে আসলে মাহমুদুল নবী স্যারের সাথে আমরা এই বিষয়ে কথা বলছিলাম, তো আপনার কাছে আসলে জানতে চাই, তো আপনি তো দীর্ঘদিন আসলে মাঠে কাজ করছেন, আপনার অভিজ্ঞতায় আসলে দুর্যোগের সময় কি কি চ্যালেঞ্জ আসে, বিশেষ করে নারীদের জন্য, আপনারা যারা নারী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন এবং অ্যাট এ টাইম যারা আসলে ওই জায়গায় আপনার ওঠে, ওই সাইক্লোন শেল্টারগুলোতে উঠতে চায় বা উঠতে চায় না, তাদের জন্য কোন ধরনের চ্যালেঞ্জ থাকে বা আপনাদের জন্য? এখন হচ্ছে নারীদের জন্য সবচাইতে আমাদের মাঠে কাজ করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হচ্ছে পরিবার থেকে মনে করে যে নারী নিরাপত্তা, সে নিজের নিরাপত্তা নিজে দিতে পারবে না, সেই জন্য সে যেহেতু নিজের রিস্ক আছে অনেক সময় যাইতে দিতে চায় না, এরকম কিছু কিছু ক্ষেত্রে হয়। আর যারা হচ্ছে নারীরা আছে তারা আসলে ছাগল, গৃহপালিত পশু পাখি যারা পালন করে তারা আসলে ওগুলো রেখে কোনোভাবেই সাইক্লোন শেল্টারে কোনোভাবেই যেতে চায় না, যে আমি বেঁচে থাকলেও কি মরলেও কি এখানেই মরবো, হ্যাঁ এখানেই আমাকে থাকতে হবে এরকম। আর কিছু কিছু মানুষ যেতে চায় যে আমি যাব, কিন্তু আমার এই হাঁস মুরগি ছাগল গরু এগুলো সাথেও নিয়ে যেতে হবে, এরকম বলে যে আমার এগুলো নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এরকম আছে আসলে। কিন্তু যিনি আসলে এই যে গৃহপালিত পশু গুলো পালন করেন শুধু আসলে টাকার জন্য না, মায়া কাজ করে, ভালোবাসা। এই স্যার আসলে এই পরিবারের সাথে আসলে তাদেরও একটা বন্ডিং আছে, তাদেরও একটা সম্পর্ক রয়েছে। তো একটা দুর্যোগের সময় আমি সেই আমার কাছের সেই প্রিয় পশুটিকে আমি রেখে আমি নিজে নিরাপদ আশ্রয় যাচ্ছি, তার কথা চিন্তা করছি না, এরকম স্বার্থপর অন্তত সাতক্ষীরা উপকূলীয় এলাকার মানুষ না। তারপরে হচ্ছে যেহেতু সবগুলো আমাদের যেগুলো সাইক্লোন শেল্টার হিসেবে তৈরি হয়েছে সেগুলোতে হচ্ছে গবাদি পশু বা পশু পাখি রাখার ব্যবস্থা আছে একটা, কিন্তু যেগুলো স্কুল কাম সাইক্লোন শেল্টার পর্যাপ্ত পরিমাণে নেই। তারপরেও হচ্ছে সবাই তো আর নিয়ে যায় না, কিছু কিছু মানুষ নিয়ে যায়, যাদের গোয়াল ঘরটারগুলো ভালো আছে, যারা একটু অবস্থাশালী তারা তো রেখে যেতেই পারে, কিন্তু হচ্ছে যাদের আর্থিক অবস্থা একবারে নিম্ন পর্যায়ে তারা কোনোভাবে বাঁচিয়ে রাখছে পশু পাখিগুলোকে, তাদের তো নিয়ে যেতেই হয় এরকম। তো সেক্ষেত্রে হচ্ছে যেগুলো স্কুল কাম সাইক্লোন শেল্টার সেগুলো তো হচ্ছে ছাগল গরু বা হাঁস মুরগিগুলো নিয়ে যে রাখার কোনো আসলে ব্যবস্থা নেই, আর নিয়ে যাওয়া যায় না, যেহেতু ওখানে বাচ্চারা পড়াশুনো করে, পরিবেশের একটা ব্যাপার আছে, আর ওঠানো যায় না এরকম আছে। তো সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ ওই সাইক্লোন শেল্টারগুলোতে যে ব্যবস্থা স্যারও বলছে
বলছিলেন, আমিও বলছিলাম এই ব্যবস্থাটা রাখা দরকার। আর হচ্ছে নারীদের আরও বেশি সচেতন করা বা আরও বেশি হচ্ছে তাদের প্রসারণা বাড়ানো, যে দুর্যোগের ক্ষয়ক্ষতি, আসলে দুর্যোগ তো আমরা প্রতিরোধ করতে পারবো না, কিন্তু দুর্যোগের ক্ষয়ক্ষতি আমরা কিছুটা কমাতে পারি যদি আমরা সচেতন হই। সেই জন্য আমরা ভলান্টিয়াররা তো কাজ করছি, আর আরও বেশি বেশি করে সচেতন করা আসলে নারীদের প্রয়োজন। ধন্যবাদ আপা, আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং খুব সুন্দরভাবে আসলে বুঝিয়ে দিয়েছেন। আসলে আপনি যে জায়গায় কাজ করেন সেই চ্যালেঞ্জগুলো আসলে আমরা জানি না, আপনারা কাজ করেন আমরা মনে করি খুব সহজে এটা করা যায়, কিন্তু আসলে আপনাদের যে এতটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, এটা আসলে নিজের পরিবারেও কিছু চ্যালেঞ্জ আছে, পরিবার থেকে আমারও কিছু গৃহপালিত পশু থাকতে পারে, আমার সন্তান থাকতে পারে, স্বামী থাকতে পারে, বৃদ্ধ, মানে আমি অন্যের সহযোগিতা করতে যাচ্ছি, কিন্তু সবাই তো জানে যে আমি যেহেতু সচেতন, আমার নিজের পরিবারটা এরকম আছে। আসলে অনেক ধন্যবাদ। আসলে আপনারা নিজের সবকিছু ত্যাগ করেও আসলে অন্যকে উপকার করার জন্য, অন্যকে আসলে নিরাপদ একটা আশ্রয় নিয়ে আসার জন্য অনেক কষ্ট করেন, অক্লান্ত পরিশ্রম করেন। ধন্যবাদ আপা আপনাকে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। আসলে আলোচনা দুর্যোগ নিয়ে আসলে কথা বলে কথা আসলে শেষ হবে না, আর কিন্তু নিশ্চয়ই আমাদের ওই অনুষ্ঠানের একটা সীমাবদ্ধতা রয়েছে। তো সেই জায়গা থেকে স্যার আমি শেষ প্রশ্ন আপনার কাছে আসলে করতে চাই যে আসলে দুর্যোগ মোকাবেলায় আসলে টেকসই কি ধরনের পরিকল্পনা আর মানে আর কি হাতে নেওয়া যেতে পারে সরকার বা অন্যান্য এনজিও সংগঠনগুলো যারা আসলে এই যে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাজ করছে, জলবায়ু নিয়ে কাজ করছে? জি ধন্যবাদ। দুর্যোগ আসবে, দুর্যোগ আছে, দুর্যোগ থাকবে, তো সেটাকে আমাদের কমিয়ে নিয়ে আসতে হবে। যেটা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমনের যে মুখ্য উদ্দেশ্য বা মূল প্রতিপাদ্য যে বিষয়, দুর্যোগকে কমিয়ে নিয়ে আসার জন্য আমাদেরকে সরকারিভাবে এবং বেসরকারিভাবে, ব্যক্তি পর্যায়ে, সমাজ পর্যায়ে আমাদেরকে প্রত্যেকের অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। ব্যক্তি পর্যায়ে আমাদেরকে সচেতন হতে হবে। আমি নিশ্চয় ধনী নয়, আমি মধ্যবিত্ত, বা আমি ধনী শ্রেণী, বা আমি দরিদ্র শ্রেণী। আমরা যে অবস্থানে আছি সেই অবস্থান অনুযায়ী আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আমি যদি দরিদ্র হই, আমার গৃহটি যদি নড়বড়ে ভাঙা হয়, তাহলে আমাকে চিন্তা করতে হবে দুর্যোগের যখনই সিগন্যাল দিয়ে দেবে বা যখনই ভলেন্টিয়াররা আসবে বা সচেতন করবে, তখন আমাকে জিনিসপত্র গুছিয়ে নিয়ে যথাযোগ্য আশ্রয়, যে আমাকে আশ্রয় নিতে হবে, সাইক্লোন শেল্টারে যেতে হবে। তাহলে কি হবে, আমার জান এবং মালের রক্ষা পাবে। আর সরকারি উদ্যোগ হচ্ছে যে সমস্ত উপকূলীয় অঞ্চলে যে মানুষগুলো এরকম দরিদ্র শ্রেণীর নিচে বসবাস করে, তাদের ঘরগুলো সরকারি অর্থ ব্যবস্থার মাধ্যমে তাদেরকে যাতে বিভিন্ন যে সামাজিক যে বরাদ্দগুলো আছে, সামাজিক যে বাজেটের যে বরাদ্দ থাকে, সেই বরাদ্দ থেকে তাদের ঘরগুলো গৃহ নির্মাণ বাবদ তাদেরকে যদি একটু গৃহ প্রস্তুত করে দেওয়া যায়, তাহলে তারা নিজেদের ঘরে আশ্রয় নিতে পারে। এটা গেল মানে দরিদ্র শ্রেণীর জন্যে। মধ্যবিত্ত শ্রেণী তাদের নিজেদের গৃহ বা নিজেদের আশপাশ, নিজেদের পরিবেশটাকে তারা সচেতন রাখবে, সাথে সাথে যারা দরিদ্র আছে তাদেরকেও তারা সহযোগিতা করতে পারে। আপা যেমন বললেন যে ওনাদের অনেক সীমাবদ্ধতা আছে, আসলে আমি তো মনে করি যে উনি নিজের পরিবারকে দায়িত্ব নিতে হচ্ছে, আবার সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সে কিন্তু ওই ঝুঁকির মধ্যে, ওই ঘূর্ণিঝড়ের মধ্যে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে এবং মানুষকে, ওই জন্য উনি বললেন যে মানুষকে যে বুঝিয়ে আমি ওখান থেকে নিয়ে আসবো, এটা যে কত বড় কঠিন কাজ। সবচেয়ে স্যার কষ্ট মানুষকে বোঝানো এবং তার গৃহ থেকে তাকে বের করে নিয়ে আসতেছি আমি, আসলে তার জীবন বাঁচানোর জন্য। তার গৃহপালিত পশু আছে, তার সম্পদ আছে, তার তিল তিল করে জমানো ঘর বাড়ি আছে, সেগুলোকে রেখে নিয়ে আসতেছে। কতটুকুলো সাইকোলজিক্যাল ট্রেনিংয়ের প্রয়োজন, এবং আমি মনে করি যে সরকারের এবং এনজিওদেরকে এ ব্যাপারে যথেষ্ট ট্রেনিংয়ের প্রয়োজন। এবং আরও আমি একটা জিনিস বলবো যে দুর্যোগের সময় এই যে ভলেন্টিয়াররা মাঠে মাঠে কাজ করে, এখন আমাদের স্যাটেলাইট ফোন এসেছে, আমাদের ওই সময় নেটওয়ার্ক থাকে না, ওই সময় কথা শোনা যায় না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণ, কে কোথায় আছে কোনো খোঁজ রাখে না। ওই সময় যদি আমাদের এখন যে স্টারলিংকের যে স্যাটেলাইট কানেকশান আমাদের দেশে চালু হয়েছে, আমি মনে করি যে বাংলাদেশ সরকারের উচিত হবে, এটা আমার প্রস্তাবনা, যে যারা ভলেন্টিয়ারি কাজ করবে, যারা দুর্যোগের সময় বাইরে থাকবে, তাদেরকে স্যাটেলাইট ফোনের মাধ্যমে নিজেদের কানেক্টিভিটি বাড়ানো যায় কি না, এরকম একটা প্রস্তাবনা থাকবে।
আর আমি তো আগেই বলেছি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার সহ এরকম যারা আছে, বা এনজিও, বিভিন্ন এনজিও সংস্থা যারা আছে, তারা ওই কাজটা একটা সুন্দর মনিটরিংয়ের মাধ্যমে করলে ভালো হবে। আর একটা যে কথাটা বলা হয়নি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। জি স্যার, যেটা আমাদের অক্সিজেনের ফ্যাক্টরি, আমাদের শেল্টার হাউস, আমাদেরকে প্রতিরক্ষা ফেন্স বা প্রতিরক্ষা বেড়া হিসেবে কাজ করবে। তাহলে আমাদের এই দুর্যোগ আমরা প্রকৃত অর্থে কমিয়ে নিয়ে আসতে পারবো। সুন্দর টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে, সঠিক ড্রেনেজ সিস্টেম করতে হবে। তাহলে আমাদের এই যে আলোচনা বা এই যত কিছু, সব কিছুর আমরা দীর্ঘদিন এখানে বেঁচে থাকতে পারবো। আমাদের পরবর্তী প্রজন্ম এসে দীর্ঘ নিঃশ্বাস নিতে পারবে, স্বস্তির নিঃশ্বাস বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ স্যার আপনাকে। খুবই সুন্দরভাবে আসলে বললেন। আমি শেষ প্রশ্ন আপনার কাছে করেছিলাম, দর্শকের প্রশ্নের উত্তর মনে হয় করা হয় না। হ্যাঁ, দর্শকের প্রশ্নের উত্তরও এর মধ্যে টেকসই কি ধরনের পরিকল্পনা নেওয়া যেতে পারে স্যার? বজ্রপাত না কি নিয়ে একটা বলছিল? হ্যাঁ দুঃখিত, বজ্রপাতে আসলে কি ধরনের প্রস্তুতি নেওয়া যেতে পারে? বজ্রপাতের ব্যাপারে একেবারে অল্প বলছি যে বজ্রপাত এমনই একটা দুর্যোগ, আনসার্টেন, এটা মানে বলা যায় না। তারপরে এখন কিছু কিছু সতর্কবাণী এসছে, আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। যদি বজ্রপাতের সময় আমরা মাঠের মধ্যে ফাঁকা জায়গায় থাকি, অবশ্যই আমাদেরকে মাটিতে মানে বসতে হবে, এমনভাবে বসতে হবে কান দুটো এবং মাথাটাকে ঢেকে মাটিতে বসতে হবে। কোনো বড় গাছের নিচে নয়, কোনো কারেন্টের খুঁটির নিচে নয়। 2 নম্বর কথা হচ্ছে যত দ্রুত সম্ভব আমাকে গৃহের নিচে আশ্রয় নিতে হবে। সেটা যেন টিনের ঘর না হয় বা যেটাতে বিদ্যুৎ হয়, কানেকশন হয়, সেরকম জায়গায় নয়। গাড়ির মধ্যে থাকলে ধাতব না হয়। এই সচেতনতাগুলো আমাদেরকে করতে হবে। পানিতে থাকা যাবে না, গোসল করা অবস্থায় থাকলে সেখান থেকে সাথে সাথে পানি থেকে উঠে আসতে হবে। নদীতে, খালে, বিলে মাছ ধরা বা ধান লাগানোর সময় সেগুলো আমাদেরকে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। এটা হলো সচেতনতা। ধন্যবাদ। একটা কথা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে ড্রেনের ব্যবস্থা, যে আমাদের যে ড্রেনগুলো আছে সেগুলো তো আসলে পর্যাপ্ত না, তারপরেও যেগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণ পলিথিন। ওটাই বলতে চাচ্ছিলাম, পলিথিন বা প্লাস্টিক এগুলোর ব্যবহার কমানো বা যেখানে সেখানে না ফেলানো। হ্যাঁ, এগুলো হচ্ছে যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় যদি আমরা ফেলি তাহলে ওইটা উড়ে কিন্তু ড্রেনে যাবে না বা পানিতে যাবে না, ময়লার সাথে জমা হয়ে ড্রেনটা বন্ধ হবে না। আমাদের আসলে সকলেরই সচেতন হওয়া উচিত। ধন্যবাদ আফা। আমরা এই বিষয়ে আসলে একটু আগেও বললাম যে দুর্যোগ নিয়ে আমরা কথা বললে হয়তো বা আমাদের অনেক সময় বিস্তারিত আলোচনা করতে গেলে আসলে অনেক সময় লাগবে। আমরা নিশ্চয়ই পরবর্তী প্রোগ্রামে এই বিষয় নিয়েই আপনার আবারও কথা বলবো। সম্মানিত অতিথি, আপনাদের দুইজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি রেডিও নলতার স্টুডিওতে এসে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এই যে দর্শক শ্রোতাদের এতক্ষণ আপনারা আপনাদের মূল্যবান কথা বললেন, এজন্য ধন্যবাদ আপনাকেও। সেই সাথে রেডিও নলতার সমস্ত কলাকুশলী এবং যারা স্পন্সর করছেন ব্র্যাক এনজিওকেও আমরা ধন্যবাদ জানাই। তারা বাংলাদেশের একটি স্বনামধন্য এবং অতি প্রাচীন আমাদের বাংলাদেশের এনজিও, তাদেরকে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। ধন্যবাদ স্যার। সেই সাথে রেডিও নলতাকে তো অবশ্যই ধন্যবাদ জানাবো। ধন্যবাদ রবিউল ভাইকে। আরও যে সমস্ত দর্শক শ্রোতা ফেসবুকে যুক্ত আছেন বা সরাসরি রেডিও নলতা থেকে শুনছেন, সকলকে ধন্যবাদ। আর ব্র্যাককেও অবশ্যই ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার বা সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের দুইজনকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা যারা রেডিও নলতার এই অনুষ্ঠানটি শুনলেন এবং একই সাথে যারা রেডিও নলতার অফিশিয়াল ফেসবুক পেজে যুক্ত ছিলেন বা পরবর্তীতে হয়তো বা আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন, আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আপনাদের জন্য শুভকামনা রইল। এবং আজকের এই আলোচনায় আসলে আমরা শিখলাম সাতক্ষীরার মতো উপকূলীয় অঞ্চলের দুর্যোগ মোকাবেলায় স্থানীয় জ্ঞান ও অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। দর্শক শ্রোতা, দুর্যোগ থেকে নিরাপদ থাকতে হলে এখনই সময় সচেতন হওয়ার। এই ছিল আজকের বিশেষ আয়োজন, দুর্যোগ সচেতনতা ও প্রস্তুতি। আপনারা সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2025 উপলক্ষে ফোন ইন লাইভ টক শো, এই অনুষ্ঠানটি প্রচারিত হলো ব্র্যাক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির সৌজন্যে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।